এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান তৈরির একদম প্রথম দিকের ইতিহাস। অর্থাৎ ভারতের সংবিধান তৈরি করতে গিয়ে আমাদের প্রথমে কি তৈরি করতে হয়েছিল এবং তার জন্য আমাদেরকে কি করতে হয়েছিল সেই সম্পর্কে বিস্তারিত জানব। আর এখানে যে সমস্ত বিষয়গুলো আমরা জানব প্রত্যেকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে, মেকিং অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অর্থাৎ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রথমে তৈরি করার জন্য প্রথম যিনি প্রপোজড করেছিলেন in 1934, the idea of a constituent assembly was put forward for the first time by মানবেন্দ্রনাথ রয়। অর্থাৎ এম.এন. রয় তিনি প্রথম প্রপোজড করেছিলেন যে ভারতীয় সংবিধান তৈরির জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রয়োজন। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি মানে হচ্ছে সাংবিধানিক সভা, অর্থাৎ সংবিধান তৈরি করার জন্য যে সভা, এটাই প্রথম কিন্তু 1934 সালে এম.এন. রয় প্রথম প্রপোজড করেছিলেন। পরবর্তীকালে in 1938 জওহরলাল নেহেরু কি করলেন না, তিনি এক অফিসিয়ালি ডিমান্ড করলেন টু ফ্রেম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। অফিসিয়ালি ডিমান্ড করলেন এবং জওহরলাল নেহেরু এই 1938 সালে অফিসিয়ালি যে ডিমান্ড করলেন একটা সাংবিধানিক সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির, এই অফিসিয়ালি ডিমান্ড ওয়াজ অ্যাকসেপ্টেড বাই ব্রিটিশ গভর্নমেন্ট। অর্থাৎ এটা ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করে নিয়েছিল এবং এটাই অ্যাকচুয়ালি আগস্ট অফার নামে পরিচিত। আগস্ট অফার, যেটা 1940 সালে আগস্টে অ্যাকসেপ্ট করা হয়, গৃহীত হয়। এটাই ছিল আগস্ট অফার। এবার যেহেতু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অ্যাকসেপ্ট হয়ে গেল, সেই জন্য ব্রিটিশ সরকার কি করলেন না, ক্রিপস, স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠালেন। স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে পাঠালেন, যেটার নাম ছিল ক্রিপস মিশন। এবার এই ক্রিপস মিশনের যে কথাটা বলা হয়েছিল, মানে স্ট্যাফোর্ড ক্রিপস তিনি যেটা বলেছিলেন, তিনি বলেছিলেন যে ভারতীয়দেরকে বলেছিলেন যে ঠিক আছে, একটা সংবিধান তৈরি করার জন্য একটা সভা তো দেওয়া হবে, অবশ্যই সংবিধান তৈরি করা হবে ভারতীয়দের জন্য, এবং সেটা কিন্তু এখন নয়। তার কারণ হচ্ছে এই স্ট্যাফোর্ড ক্রিপস যখন এসেছিলেন তখন ছিল 1942 সাল। এই 1942 সাল তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ তুঙ্গে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 থেকে চলে 1945। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তুঙ্গে। তখন স্যার স্ট্যাফোর্ড ক্রিপস কী বললেন যে বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাক, শেষ হলে তোমাদেরকে একটা কি বললেন যে তোমাদেরকে একটা ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। সেটা কখন না,
আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তাহলে 1942-তে স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস বললেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একটা ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। ডোমিনিয়ন স্ট্যাটাস হচ্ছে সেলফ গভর্নিং মেম্বার স্টেট, অর্থাৎ ভারতীয়দেরকে নিয়েই একটা সরকার গঠন করা হবে। কিন্তু সেই সময় সবথেকে বড় সুযোগ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, অর্থাৎ ইংরেজরা একটা সমস্যার মধ্যে আছে, সুতরাং এই সময়টাই ছিল সবথেকে বড় সুযোগ ভারতীয়দের স্বাধীনতা অর্জনের। এত সমস্যা থাকা সত্ত্বেও ইংরেজ সরকার কি বললেন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দেওয়া হবে। সেই জন্য এই ক্রিপস প্রস্তাবকে গান্ধীজি বললেন যে পোস্ট ডেটেড চেক, পোস্ট ডেটেড চেক অন ক্র্যাশিং ব্যাংক, অর্থাৎ যে ব্যাংক ক্র্যাশিং ব্যাংক মানে যে ব্যাংক ফেলিয়ার হয়ে গেছে সেই ফেলিয়ার ব্যাংকের একটা পোস্ট ডেটেড চেক, এটা একটা ক্রিপস রাশ। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ আসে যে পোস্ট ডেটেড চেক কাকে সিগনিফাই করা হয়েছিল, অর্থাৎ ক্রিপস মিশনকে সিগনিফাই করা হয়েছিল। এবং এটা কে বলেছিল না, এটা বলেছিলেন গান্ধীজি বা মহাত্মা গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী, যেটা ছিল 1942। আচ্ছা, প্রাথমিক একটু হিস্ট্রি বলে নিই। প্রথমের দিকে যেটা মতিলাল নেহেরু একটা রিপোর্ট পেশ করেছিলেন, যেটা নেহেরু রিপোর্ট নামে পরিচিত, সেখানে কিন্তু ভারতীয় সংবিধানের কথা বলা হয়নি, সেখানে একটা খসড়া তৈরি করা হয়েছিল, যেটা ছিল মতিলাল নেহেরু তৈরি করেছিল, যেটা ছিল 1928 সাল 10ই আগস্ট। তিনি কি করেছিলেন, তিনি একটা খসড়া পেশ করেছিলেন এবং সেখানে তিনি উল্লেখ করেছিলেন যে তিনি কি করেছিলেন, একটা ডিমান্ড করেছিলেন একটা ডোমিনিয়ন স্ট্যাটাসের। তিনি ডোমিনিয়ন স্ট্যাটাসের কথা উল্লেখ করেছিলেন মতিলাল নেহেরু। মতিলাল নেহেরুর এই যে ডোমিনিয়ন স্ট্যাটাস, অর্থাৎ ভারত যে একটা সরকারিভাবে ভারতীয়দেরকে নিয়ে যে একটা সরকারিভাবে সরকার গঠন হবে, এই জিনিসটা কিন্তু আবার মতিলাল নেহেরু যে রিপোর্টটা, এই রিপোর্টটা কিন্তু মুসলিম লীগ আর হিন্দু মহাসভা মেনে নেয়নি, কারণ তারা রিজেক্ট করেছিল। হিন্দু মহাসভা আর মুসলিম লীগ রিজেক্ট করেছিল। এখানে দেখে নিই মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা এদের একটা প্রি হিস্ট্রিটা দেখি। দেখো, মুসলিম লীগ তৈরি হয় 1906 সালে ঢাকাতে, যার উদ্যোক্তা ছিলেন অর্থাৎ ফাউন্ডার ছিলেন সেলিমুল্লাহ। ঢাকার সেলিমুল্লাহ। আর হিন্দু মহাসভা যেটা তৈরি হয় 1915 সালে, এটা কিন্তু ফার্স্ট একটা অর্গানাইজেশন ছিল, ঠিক আছে। আচ্ছা, হিন্দু মহাসভা যিনি তৈরি করেছিলেন তিনি ছিলেন মদন মোহন মালব্য, অর্থাৎ ফাউন্ডার ছিলেন মদন মোহন মালব্য 1915 সালে। এরপরে 1933 সালে এই মদন মোহন মালব্যের হিন্দু মহাসভা একটা পলিটিক্যাল পার্টিতে পরিণত হয়ে যায়, হিন্দু মহাসভা। তারপরে পলিটিক্যাল পার্টিতে যখন পরিণত হয় তখন এটা সালটা হচ্ছে 1933 পলিটিক্যাল পার্টিতে পরিণত হয়ে যায়। এরপরে 1937 সালে এই হিন্দু মহাসভার প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়, তিনার নাম ছিলেন বিডি সাভারকার। তাহলে
37-এ হিন্দু মহাসভাতে যিনি প্রেসিডেন্ট ছিলেন বিডি সাভারকার, অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকার। তাহলে 1937 সালে হিন্দু মহাসভার প্রেসিডেন্ট। কিন্তু তখনও কিন্তু হিন্দু মহাসভা এটা কনসেপ্টটা চেঞ্জ হয়ে যায়। 1937 সালে বিডি সাভারকার যখন প্রথমে যখন হিন্দু মহাসভা তৈরি হয়েছিল তখন কেবলমাত্র প্রোটেকশন ফর ইন্ডিয়া, প্রোটেকশন ফর হিন্দুজ। কিন্তু 1937 সালে হিন্দু মহাসভার যে আইডিওলজি সেটা হিন্দুত্ববাদে পরিণত হয়ে যায়। এরপরে বিডি সাভারকার 1937 সালের আর একটা জিনিস বলে নিই যে আরএসএস বলে যেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এটা তৈরি হয় 1925 সালে। 1925 সালে তৈরি হয় আরএসএস। আর যিনি ফাউন্ডার ছিলেন আরএসএসের তিনি ছিলেন কেশব বলরাম হেগড়ে। কেশব বলরাম হেগড়ে। 1925 সালে। 1937 সালে যখন বিডি সাভারকার হিন্দু মহাসভার সঙ্গে হলেন তখন 1937 সালে হিন্দু মহাসভা এবং আরএসএস মার্জড হয়ে যায়, একসঙ্গে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, এরপরে এখান থেকে পরে আবার বিজেপি পার্টির জন্ম হয়। এখান থেকে আইডিওলজি কিন্তু সবারই একই। তারপরে আবার আমরা চলে যাই এর পরের হিস্ট্রিতে। তাহলে আমাদের কি হলো, 1942 সালে ক্রিপস মিশন আসলো, যেটা রিজেক্টেড হয়ে গেছিল। তারপরে যেহেতু ক্রিপস মিশন রিজেক্টেড হয়ে গেল, তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। 1946 সালে পাঠানো হয় 1946 সালে পাঠানো হয় ক্যাবিনেট মিশন। এই ক্যাবিনেট মিশনের 3 জন মেম্বার ছিলেন, খুবই গুরুত্বপূর্ণ 3 জনের নাম হচ্ছে, তাহলে 1942 সালে যে ক্রিপস এসেছিলেন, স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন, আর ছিলেন এভি আলেকজান্ডার, আর এভি আলেকজান্ডার, স্ট্যাফোর্ড ক্রিপস, আর ছিলেন প্যাথিক লরেন্স। তাহলে ছিল স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার আর প্যাথিক লরেন্স ছিল এই ক্যাবিনেট মিশনের 3 জন সদস্য। ক্যাবিনেট মিশন কি করলো, এই ক্যাবিনেট মিশন যখন তৈরি হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? তখন ভারতের ভাইসরয় ছিলেন ওয়াভেল, যার টেনিওর ছিল, অফিস টেনিওর ছিল 1944 থেকে 1946। 1946-এর পরে আবার মাউন্ট ব্যাটেন আসে 1947 সালে। তার আগে ছিল লেনলিথগো, যার টেনিওর ছিল 1936 থেকে 1944, সব থেকে টেনিওর বেশি। একটু ডিস্টার্ব হয়ে গেল। তাহলে 1946 সালে এই সময় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য একটা ভোটিং হয়।
টোটাল মেম্বার ছিল এই ভোটিংয়ের জন্য, টোটাল যে প্রতিনিধি ছিল 389, যার মধ্যে 296 জন মেম্বার ছিল ব্রিটিশ ইন্ডিয়া। ব্রিটিশ ইন্ডিয়া মানে সেই সময় ভারতীয় যে স্টেটগুলো দুই রকম ছিল। একটা হচ্ছে ব্রিটিশ ইন্ডিয়া, অর্থাৎ যেগুলোতে ব্রিটিশরা আধিপত্য বিস্তার করেছিল, অর্থাৎ ব্রিটিশদের অধীনে ছিল। আর কিছু স্টেট ছিল যেগুলো ব্রিটিশরা দখল করতে পারেনি, অর্থাৎ স্বাধীন ছিল, যেখানে রাজার শাসন ছিল। সেই রাজ্যগুলিকে বলা হতো প্রিন্সলি স্টেট। প্রিন্সলি স্টেটগুলো থেকে 93 জনকে সদস্য ছিল। আর এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবে, স্বাভাবিক যে প্রিন্সলি স্টেটের যারা ছিল রাজা তারা কখনোই মানবে না, কারণ একটা সংবিধান তৈরি হবে যেখানে সবাই আইন মেনে চলবে, এটা প্রিন্সলি স্টেটের রাজাগুলা কখনোই মানতে চায়নি। সেই জন্য তারা ভোটিংয়ে যোগদান করেনি। এই 296 জন যে সদস্য মানে ব্রিটিশ ইন্ডিয়া থেকে, সেখানে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যারা পেয়েছিল 208টা ভোট। মুসলিম লীগ পেয়েছিল 73 ভোট। আর আদার্স যারা ছিল, আদিবাসী ট্রাইবাল যারা ছিল, তারা পেয়েছিল 15টা ভোট, মানে 15টা সিট। আর প্রিন্সলি স্টেটগুলো ফিল্ড হয়নি, কারণ তারা ডিসাইড করেছিল যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তারা যোগদান করবে না। এরপরে তাহলে ভারতীয় সংবিধান তৈরির জন্য সব প্রস্তুত। সংবিধান মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবে একটা। তাহলে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হবে, প্রথম যে অ্যাসেম্বলি বা সভাটা বসেছিল সেটা ছিল ডিসেম্বর 9, 1946 সাল। 1946 সালের 9 ডিসেম্বর প্রথম সাংবিধানিক সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বসলো। এই সভাতে কিন্তু যে 296 জন মেম্বার ছিল সবাই কিন্তু যোগদান করেনি। টোটালে যোগদান করেছিল 211 জন মেম্বার। তার কারণ এই যে সংবিধান, টোটাল যে ইন্ডিয়া একসঙ্গে থাকবে তার জন্য যে সংবিধান তৈরি হবে, এটা মুসলিম লীগ মেনে নিতে পারেনি, মুসলিম লীগ রিজেক্ট করেছিল। সেই জন্য মুসলিম লীগ প্রথম যে সংবিধান সভাটা হয়েছিল এখানে উপস্থিত ছিল না, তারা বয়কট করেছিল। তার কারণ তারা চেয়েছিল একটা সেপারেট পাকিস্তান, সেই জন্য তারা বয়কট করেছিল। পরে তারা ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করে এবং পরবর্তীকালে লর্ড মাউন্ট ব্যাটেন আসে এবং দুটো ভাগে ভাগ করে দেয়। সেটা আমরা পরে দেখব। তাহলে আমাদের কি হলো না, 9 ডিসেম্বর 1946 সালে প্রথম সভা বসলো, আর মুসলিম লীগ সেই সভায় অংশগ্রহণ করেনি। তাহলে যেহেতু মুসলিম লীগ কী করলো না, সেটা মেনে নিল না, সেই জন্য 1947 সালে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতে আসলো এবং ভারতকে অর্থাৎ সেপারেট পাকিস্তান করে দিল। এবং পরে রেড ক্লিফ আসলেন, যিনি ছিলেন চেয়ারপারসন অফ টু বাউন্ডারি কমিশন, অর্থাৎ বাউন্ডারি কমিশনের চেয়ারপারসন ছিলেন। তিনি কি করলেন না, একটা বাউন্ডারি দিয়ে দিলেন রেড ক্লিফ। সেটা কখন না, 1947 সালের 16 আগস্ট সন্ধ্যা 5টার সময়, at 5 PM সন্ধ্যা 5টার সময় একটা লাইন ড্র করে দিলেন ইন্ডিয়া এবং পাকিস্তানের মিডিল দিয়ে, যেটা বাউন্ডারি রেড ক্লিফ লাইন বা রেড ক্লিফ বাউন্ডারি নামে পরিচিত। সেই জন্য
এখানে একটা কোশ্চিন আছে যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে বাউন্ডারিটা আছে সেটার নাম হচ্ছে রেড ক্লিফ লাইন, সরি। তাহলে পাকিস্তান ভাগ হয়ে গেল। এবার ভারতীয় সংবিধান তৈরির জন্য আমাদের যেটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ভারতীয় সংবিধান। তাহলে ভারতীয় সংবিধান তৈরির জন্য সভাটা শুরু হলো ডিসেম্বর 9, 1946। তাহলে এই যে সাংবিধানিক সভা বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটা পরিচালনা করার জন্য কী দরকার হবে না, আমাদেরকে প্রেসিডেন্ট দরকার হবে। একজন প্রেসিডেন্ট থাকবে। প্রেসিডেন্ট হিসাবে প্রথম যিনাকে চুজ করা হলো বাই অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, অর্থাৎ সবথেকে বয়সের দিক থেকে বেশি যিনাকে নিযুক্ত করা হলেন তিনি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। সচ্চিদানন্দ সিনহা ইলেক্টেড অ্যাজ দ্য টেম্পোরারি প্রেসিডেন্ট। টেম্পোরারি প্রেসিডেন্ট হিসাবে ইনাকে নিযুক্ত করা হলো। তাহলে 9 ডিসেম্বরে তিনি নিযুক্ত হলেন। আফটার 2 days 11 ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রসাদকে কী করা হলো, একটা পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করা হলো। কত না 11 ডিসেম্বরে। পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে রাজেন্দ্র প্রসাদকে নিযুক্ত করা হলো। আচ্ছা, তাহলে প্রেসিডেন্ট প্রথম তিনি কে না, রাজেন্দ্র প্রসাদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্মানেন্ট প্রেসিডেন্ট। আর টেম্পোরারি প্রেসিডেন্ট ছিলেন সচ্চিদানন্দ সিনহা, 9 ডিসেম্বর। আর দুজনকে কিন্তু ভাইস প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত করা হয়েছিল। ভাইস প্রেসিডেন্ট দুজনকে নিযুক্ত করা হয়েছিল। একজন ছিলেন এইচ.সি. মুখার্জি, আর একজন ছিলেন কেটি কৃষ্ণমাচারী। কেটি কৃষ্ণমাচারী আর এইচ.সি. মুখার্জি। তাহলে দুজন ভাইস প্রেসিডেন্ট খুব গুরুত্বপূর্ণ, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরির জন্য যে দুজন ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছিলেন, একজন হচ্ছে এইচ.সি. মুখার্জি আর একজন হচ্ছে কেটি কৃষ্ণমাচারী। এরপরে কি হলো না, 8টা মেজর কমিটি তৈরি করা হলো। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়ে গেছে, আমাদের প্রেসিডেন্ট পেয়ে গেছি, ভাইস প্রেসিডেন্ট পেয়ে গেছি। তারপরে বিভিন্ন রকমের কার্যকলাপ পরিচালনা করার জন্য কি করা হলো না, 8টা কমিটি তৈরি করা হলো। TEE কমিটি তৈরি করা হলো 8টা। এই 8টা কমিটি খুবই গুরুত্বপূর্ণ, জেনে রাখা অবশ্যই দরকার। প্রথম যে কমিটিটা তৈরি হলো সেটা হচ্ছে ইউনিয়ন পাওয়ার কমিটি, যার প্রেসিডেন্ট নিযুক্ত হলেন জওহরলাল নেহেরু। 2 নম্বর যে কমিটিটা তৈরি করা হলো সেটা হচ্ছে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, যার প্রেসিডেন্ট জওহরলাল নেহেরু নিযুক্ত হলেন। 3 নম্বর যে কমিটিটা তৈরি হলো সেটা হচ্ছে প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, যার সদস্যকে নিযুক্ত করা হলো। তাহলে 3 নম্বর হলো প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি,
যার সদস্য বা সেক্রেটারি নিযুক্ত হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। 4 নম্বর যে কমিটিটা তৈরি করা হলো সেটা হচ্ছে ড্রাফটিং কমিটি, সব থেকে গুরুত্বপূর্ণ। ড্রাফটিং কমিটি যিনি হেড তিনি হচ্ছেন, এটা সবাই জানে, যে ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি ড্রাফটিং কমিটির মেন বা প্রধান হিসেবে নিযুক্ত হলেন। 5 নম্বর যে কমিটিটা তৈরি হলো সেটা হচ্ছে অ্যাডভাইজারি কমিটি। অ্যাডভাইজারি কমিটির আবার অনেকগুলো সাব পার্ট ছিল, যেগুলো হচ্ছে, একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস সাব কমিটি, যার প্রধান ছিলেন বা যিনি মেন ছিলেন তিনি ছিলেন জে.বি. কৃপালনি। জে.বি. কৃপালনি ইনি ভারত স্বাধীনতার সময় প্রথম কিন্তু ভাইসরয় হিসেবে বলা যেতে পারে, বা গভর্নর জেনারেল। জে.বি. কৃপালনি কিন্তু স্বাধীনতার সময়, জে.বি. কৃপালনি ভারতের স্বাধীনতার সময় কংগ্রেসের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত ছিলেন। কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন জে.বি. কৃপালনি অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ 1947-এ। এরপরে আরেকটা সাবপার্ট হচ্ছে মাইনরিটিস সাব কমিটি, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্রাইবাল এরিয়াজ, যেগুলোকে আসাম এক্সক্লুডেড ছিল। তারপরে এক্সক্লুডেড আর পার্শিয়ালি এক্সক্লুডেড এরিয়াস যেগুলো ছিল, এগুলো অনেকগুলো সাবপার্ট ছিল। 6 নম্বরে যে কমিটিটা ছিল সেটা হচ্ছে রুলস অফ প্রসিডিওর কমিটি, যার মেন ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 7 নম্বর যে কমিটিটা ছিল সেটা হচ্ছে স্টেটস কমিটির মেন ছিলেন জওহরলাল নেহেরু। 8 নম্বর যে কমিটিটা ছিল সেটা হচ্ছে স্টিয়ারিং কমিটির সদস্য ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এই 8টা হচ্ছে মেন কমিটি ছিল। তাছাড়া অনেকগুলো মাইনর কমিটিও ছিল, যেমন ফাইন্যান্স স্টাফ কমিটি, অ্যাডহক কমিটি, তারপরে হাউস কমিটি, এরকম অনেকগুলো ছোট বা মাইনর কমিটি ছিল। এখানে সবথেকে আলাদাভাবে গুরুত্বপূর্ণভাবে পড়ার একটা কমিটি আছে, যেটা হচ্ছে ড্রাফটিং কমিটি ছিল খুবই গুরুত্বপূর্ণ, যার মেন ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি ছিলেন চেয়ারম্যান। এখানে যে ড্রাফটিং কমিটিটা আছে, এই ড্রাফটিং কমিটিতে যে সদস্য, টোটাল 7 জন সদস্য ছিলেন। 7 জন সদস্যের মধ্যে 1 নম্বর যিনি ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি ছিলেন চেয়ারম্যান। 2 নম্বর ছিলেন এন গোপালাস্বামী আয়াঙ্গার। এই যে এন গোপালাস্বামী আয়াঙ্গার ছিলেন, ইনিই কিন্তু কাশ্মীরের ড্রাফটটা করেছিলেন, অর্থাৎ তিনি ড্রাফটিং কমিটির একজন সদস্য ছিলেন। এখানে কাশ্মীরের ইতিহাসটা একটু বলে নেই। কাশ্মীর যখন ভারতের সঙ্গে যুক্ত হতে যায়, তখন কাশ্মীরের জন্য কিন্তু, কাশ্মীর যেহেতু ডিসপিউট এলাকা হিসেবে পরিচিত ছিল সেই সময়, কারণ কাশ্মীর একটা স্বাধীন রাজা ছিল,
সেই জন্য কাশ্মীরের ড্রাফটিং কিন্তু ইন্ডিয়ার সঙ্গে কেউ করতে চায়নি। জওহরলাল নেহরু করতে চায়নি, ডক্টর বি আর আম্বেদকরও, কারণ ডক্টর বি আর আম্বেদকর ছিল ড্রাফটিং কমিটির মেন চেয়ারম্যান। সুতরাং ড্রাফটিং কমিটির কিন্তু কাশ্মীরের ড্রাফট কিন্তু করতে চায়নি। সেই জন্য কাশ্মীরের ড্রাফট কিন্তু এন গোপালাস্বামী আয়াঙ্গার করেছিলেন। গোপালাস্বামী আয়াঙ্গার ইনি কিন্তু কাশ্মীরের ড্রাফটটা করেছিলেন। 3 নম্বর যিনি সদস্য ছিলেন আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। এখানে কিন্তু 7 জন সদস্যকে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে জেনে রাখা দরকার। তার কারণ পরীক্ষাতে আসতে পারে এইভাবে যে 4টি সদস্যের নাম বলে দিল, যে বললো এদের মধ্যে কে ড্রাফটিং কমিটির সদস্য ছিল না। তাহলে 3 নম্বর হলো আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার। এরপরে 4 নম্বর যিনি ছিলেন তিনি ছিলেন ডক্টর কে এম মুন্সি। 5 নম্বর যিনি সদস্য ছিলেন সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ। 6 নম্বর যিনি সদস্য ছিলেন এন মাধব রাও। তার কারণ তার আগে ছিলেন বিএল মিত্তার, যিনি তার শারীরিক অসুস্থতার জন্য বিএল মিত্তার ছিলেন, শারীরিক অসুস্থতার জন্য কী করেছেন, রিজাইন দিয়েছিলেন। সেই জন্য পরে নির্বাচন করা হয় এন মাধব রাও। 7 নম্বর যিনি ছিলেন টিটি কৃষ্ণমাচারী, কেটি নয়, এখানে টিটি কৃষ্ণমাচারী। কেটু কৃষ্ণমাচারী কিন্তু রিপ্লেসড হয়েছিলেন কার জায়গায় না, ডিপি খৈতান। ডিপি খৈতান কী হয়েছিলেন না, মারা গেছিলেন। তার জায়গাতে কিন্তু টিটি কৃষ্ণমাচারীকে নিযুক্ত করা হয়েছিল। তাহলে এই 7 জন সদস্য ছিলেন। 1 নম্বর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর, 2 নম্বর হচ্ছে এন গোপালাস্বামী আয়াঙ্গার, 4 নম্বর হচ্ছে আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, 4 নম্বর হচ্ছে ডক্টর কে এম মুন্সি, 5 নম্বর হচ্ছে সৈয়দ মোহাম্মদ সাদুল্লাহ, 6 নম্বর হচ্ছে এন মাধব রাও, যিনি বিএল মিত্তারের জায়গাতে রিপ্লেসড হয়েছিলেন, কারণ বিএল মিত্তার শারীরিক অসুস্থতার জন্য রিজাইন দিয়েছিলেন। 7 নম্বর হচ্ছে টিটি কৃষ্ণমাচারী, তিনি আবার ডিপি খৈতানের জায়গাতে নিযুক্ত হয়েছিলেন, কারণ ডিপি খৈতান 1948 সালে মারা গেছিলেন। তাহলে আমাদের সংবিধানের কি হলো না, কমিটি গঠন হয়ে গেল, ড্রাফট তৈরি হয়ে গেল। এবার কনস্টিটিউশন যখন আমাদের সব কাজ সম্পন্ন হয়ে গেল, এবার আমাদেরকে সাইন করতে হবে, অর্থাৎ সই করে সেটাকে কার্যকারী করতে হবে। এই কনস্টিটিউশন অ্যাডপ্টেড যখন হয়, অ্যাডপ্টেড মানে গৃহীত হয়, অর্থাৎ সাইন হয়ে যায় কত সালে না, 26শে নভেম্বর 26, 1949। 1949 নভেম্বর কিন্তু কনস্টিটিউশন আমাদের রেডি, অ্যাডপ্ট হয়ে যায়। অর্থাৎ পরীক্ষা আসে যে কনস্টিটিউশন ওয়াজ অ্যাডপ্টেড ইন November 26, 1949, অ্যাডপ্টেড হয়ে যায়। আচ্ছা, একটা জিনিস বলে নিই, ফার্স্ট কিন্তু অবজেক্টিভ রেজুলেশন বলে একটা কথা আছে। অবজেক্টিভ রেজুলেশন যেটা জওহরলাল নেহেরু প্রথম পেশ করেন, এই অবজেক্টিভ রেজুলেশনে কিন্তু পরবর্তীকালে
পরবর্তীকালে কী হয় না, প্রেয়াম্বেল, আমাদের যে প্রেয়াম্বেলটা সেটাই কিন্তু পরিণত হয় অবজেক্টিভ রেজুলেশনটা। অবজেক্টিভ রেজুলেশন যেটা প্রথম কিন্তু করেন জওহরলাল নেহেরু। তাহলে আমাদের কনস্টিটিউশন অ্যাডপ্টেড হয়ে গেল, অর্থাৎ সাইন হয়ে গেল। যখন সাইন হয় আমাদের যে কনস্টিটিউশনে কী কী তাহলে যোগ করা হয়। 1 নম্বর হচ্ছে প্রিয়াম্বেল থাকে, প্রিয়াম্বেল। 2 নম্বর 22টা অধ্যায় বা পার্টে নিযুক্ত করা হয়, 22টা পার্ট থাকে। 3 নম্বর 395টা আর্টিকেল বা ধারা থাকে, 395টা মুখ্য ধারা বা আর্টিকেল থাকে। আর 8টা শিডিউল, 8টা শিডিউল, 395টা আর্টিকেল, 22টা পার্ট এবং প্রিয়াম্বেল নিয়ে আমাদের প্রথম কনস্টিটিউশন তৈরি হয়। এই কনস্টিটিউশন তৈরি করার জন্য টোটাল কিন্তু 11 মিটিং হয়েছিল, 11টা সভা বসেছিল। অর্থাৎ আমাদের সংবিধান শুরু হয় 9 ডিসেম্বর 1946 সাল, আর শেষ হয় কত না 26 নভেম্বর 1949। তাহলে এই যে শুরু এবং শেষ এর মধ্যে টোটাল 11টা মিটিং হয়। এটা পরীক্ষা আসে, টোটাল 11টা মিটিং হয়, আমাদের সংবিধান তৈরি হয়। আর 11টা মিটিংয়ের জন্য টোটাল সময় লাগে 2 years 11 month 18 days, 2 বছর 11 মাস 18 দিন সময় লাগে টোটাল, ঠিক আছে। এবং এর জন্য যে টোটাল খরচ হয় 64 লাখ, 64 লাখ টাকা টোটাল খরচ হয়। তাহলে 1949 সালে আমাদের সংবিধান অ্যাডপ্টেড হয়ে যায়। আর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স ইন 1950। তাহলে অ্যাডপ্টেড হলো 26 নভেম্বর 1949, কিন্তু কেম ইনটু ফোর্স অর্থাৎ কার্যকরী হয় 26 জানুয়ারি 1950। তাহলে এতদিন নিশ্চয়ই বসেছিল, এরপরে কিন্তু রিভাইজ হয় 26 জানুয়ারি 1950 সালে। কার্যকরী করার কারণ হচ্ছে 1930 সালে প্রথম কিন্তু স্বাধীনতা দিবস, পূর্ণ স্বাধীনতা দিবস, পূর্ণ স্বরাজ ডে হিসাবে পালন করা হয়। কত সালে না, অ্যাকচুয়ালি ছিল 1929 সালে রাত 12টার দিকে, অর্থাৎ 1930 সাল পড়ে গেছিলো। সেই সময় কি করা হয়েছিল না, লাহোর অধিবেশন ছিল, 31 ডিসেম্বর ছিল, 31 ডিসেম্বর 1929 সালে রাত 12টার সময় পূর্ণ স্বরাজ ডে পালন করা হয়। এই 26 জানুয়ারি 1930 সালে পূর্ণ স্বরাজ ডে পালন করার জন্যই আমাদের যে সংবিধান সেটাকে কার্যকরী করা হলো 26 জানুয়ারিতে, সেটা ছিল 1950 সালে। সেই জন্য এই 26 জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। তাহলে কি হলো যে
1929 সালে 31 ডিসেম্বরে লাহোর অধিবেশনে কি করা হলো, একটা রেজুলেশন পাস করা হলো। একটা রেজুলেশন পাস করা হলো। কিসের রেজুলেশন? না, পূর্ণ স্বরাজ ডে যে সেলিব্রেট করব তার একটা রেজুলেশন বা খসড়া পাস করা হলো। কখন? না, লাহোর অধিবেশনে 1929 সালে 31শে ডিসেম্বর। এই খসড়া বা পূর্ণ স্বাধীনতা দিবস বা পূর্ণ স্বরাজ ডে, সেটা কিন্তু আমরা যখন পালন করি সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1930 সালে। খসড়াটা পাস হয়েছিল লাহোর অধিবেশনে, আর 1930 সালে স্বরাজ ডেটা পালন করা হয়। সেই জন্য 26শে জানুয়ারিটিকে আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কেম ইনটু ফোর্স। আচ্ছা, এরপরে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি। সবারই মধ্যে কিন্তু একটা কনফিউশন বা ডাউট থাকে যে গভর্নর জেনারেল, ভাইসরয়, এগুলো একই জিনিস না কিভাবে আসলো? আবার গভর্নর জেনারেল অফ বেঙ্গল, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এগুলো কি একই জিনিস? সেই জন্য বলে দিচ্ছি আমি এটা। প্রথম যখন ইংরেজরা আসলো তখন কি ছিল? ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অর্থাৎ শুরুতে কী ছিল না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল। 1757 সালে অর্থাৎ শুরু থেকে প্রথমে যারা ছিল তারা ছিল গভর্নর অফ বেঙ্গল। কি না? গভর্নর অফ বেঙ্গল। কারণ তখন ছিল বাংলা প্রভিন্স, বাংলাতেই ইংরেজরা প্রথম স্বায়ত্তশাসন করে। 1757 সালে যখন পলাশির যুদ্ধ হয় তখন কিন্তু যিনি গভর্নর ছিলেন রবার্ট ক্লাইভই অ্যাট দ্য টাইম অফ ব্যাটেল অফ পলাশি, রবার্ট ক্লাইভ ছিলেন গভর্নর অফ বেঙ্গল। লাস্ট গভর্নর অফ বেঙ্গল ছিল জন কার্টিয়ার। লাস্ট ছিল কে? না, জন কার্টিয়ার। তার আগে অনেক গভর্নর ছিল। তাহলে প্রথম যে সে হচ্ছে রবার্ট ক্লাইভ, লাস্ট জন কার্টিয়ার। এই যে গভর্নর অফ বেঙ্গল এটা চলে 1757 থেকে 1773 পর্যন্ত। তার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তেমন কিছু তখন গভর্নর পদ ছিল না। আচ্ছা, তারপরে 1773 সালে প্রথম কি হয় না, এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন সেটা ব্রিটিশ যে পার্লামেন্ট আস্তে আস্তে অধিকৃত করতে থাকে। মানে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসনটা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কোম্পানি আগে শাসন করছিল, মানে কোম্পানি ব্যবসা করছিল। এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের শাসনটা আস্তে আস্তে ব্রিটিশ পার্লামেন্টের কাছে চলে যায়। সেটা কত না, 1773 সালে ফার্স্ট টাইম কী হয় না, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ পার্লামেন্টে চলে যায়। সেই জন্যে 1773 সালে নতুন আইন পাশ করা হয়, যেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। 1773 সালে। এরপরে 1773 সালে যখন রেগুলেটিং আইন পাস হয়ে গেল, এই আইন অনুসারে
এই গভর্নর পদটাকে চেঞ্জ করে গভর্নর জেনারেল অফ বেঙ্গল, অ্যাকচুয়ালি গভর্নর জেনারেল অফ দ্য প্রেসিডেন্সি অফ ফোর্ট উইলিয়াম ছিল অ্যাকচুয়ালি, গভর্নর জেনারেল অফ প্রেসিডেন্সি অফ ফোর্ট উইলিয়াম বা গভর্নর জেনারেল অফ বেঙ্গল বলতে পারো। 1773 সালে এই সময় গভর্নর জেনারেল হিসাবে যাকে নিযুক্ত করা হলো তিনি ছিলেন ওয়ারেন হেস্টিংস, অর্থাৎ প্রথম গভর্নর জেনারেল অফ বেঙ্গল যদি বলে তাহলে ওয়ারেন হেস্টিংস, আর যদি গভর্নর বলে শুধু গভর্নর বলে তাহলে রবার্ট ক্লাইভ। গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংসকে নিযুক্ত করা হলো 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট অনুসারে। এরপরে 20 বছর অন্তর অন্তর কিন্তু আইনগুলো পাশ করা হয়। যদি একটার আইন রেগুলেটিং অ্যাক্ট তাহলে কি হলো 1773 সালে রেগুলেটিং আইন পাশ হলো ফার্স্ট। তারপরে 20 বছর অ্যাড করলে পারে 1793 সালে 1793 সালে হয় চার্টার অ্যাক্ট, অ্যাকচুয়ালি রেগুলেটিং অ্যাক্টের মতো চার্টার অ্যাক্ট। আবার যদি 20 বছর অ্যাড করা হয় তাহলে পাচ্ছে 1813 সালে, তাহলে চার্টার অ্যাক্ট 1793 পেলাম, 1813 পেলাম। 1813 থেকে আবার 20 অ্যাড করলে 1833, আবার 20 অ্যাড করলে 1853। তাহলে সবগুলো কিন্তু 20 বছর অন্তর অন্তর এই অ্যাক্টগুলো চেঞ্জ করা হয়। আর মিডিল অ্যাক্টটা এই 1773 মিডিল অ্যাক্টটা তৈরি বা নতুন আইন আসে যেটা হচ্ছে 1784 সাল পিটস ইন্ডিয়া অ্যাক্ট, অর্থাৎ পিটের ভারত শাসন আইন, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 সালে আসে। তাহলে 1773 সালে কি হলো না, রেগুলেটিং অ্যাক্ট অনুসারে গভর্নর অফ বেঙ্গল থেকে হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এবং কাকে নিযুক্ত করা হলো 1773 সালে লর্ড ওয়ারেন হেস্টিংসকে ফার্স্ট নিযুক্ত করা হলো। আর লাস্ট যিনি ছিলেন গভর্নর জেনারেল অফ বেঙ্গল লর্ড উইলিয়াম বেন্টিক, লর্ড উইলিয়াম বেন্টিক। এরপরে 1813 চলে যায়, 1833 সালের যে চার্টার অ্যাক্ট, এই চার্টার অ্যাক্ট অনুসারে আবার চেঞ্জ করে দেওয়া হয় যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল এই নামটা চেঞ্জ করে দেওয়া হয়, একটা কনসেপ্ট একটু বড় করে দেওয়া হয় যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। পদটা একই, শুধুমাত্র নামটা চেঞ্জ করে দেওয়া হয়। কী দেওয়া হয় না, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। গভর্নর জেনারেল অফ বেঙ্গলের জায়গায় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এটা হয় কত না 1813 সালে। এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যখন নিযুক্ত করা হয় তাহলে কে ছিল না, লাস্ট গভর্নর অফ বেঙ্গল যিনি ছিলেন তিনিই থাকলেন, শুধুমাত্র নামটা চেঞ্জ করে দেওয়া হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে লর্ড উইলিয়াম বেন্টিকে কিন্তু ছিলেন, তিনি গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিলেন, নামটা চেঞ্জ করে দেওয়া হলো গভর্নর, একটা কনসেপ্ট একটু বড় করে দেওয়া হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, আবার লাস্ট গভর্নর অফ বেঙ্গল হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, আর ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, যেটা 1833 সালে শুরু হয়। এরপরে 1833 থেকে শুরু হয় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এরপরে 1857 সালে মহাবিদ্রোহ হয়। 1857 সালে মহাবিদ্রোহ। তাহলে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, আর লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে লর্ড ক্যানিং।
এরপরে শুরু হয়, তাহলে মহাবিদ্রোহ শুরু হচ্ছে এরপরে 1857 সালে শুরু হয় মহাবিদ্রোহ বা রিভল্ট অফ 1857 বা এটাকে সিপাই মিউটিনি বা সিপাই বিদ্রোহ বলা হয়। তাহলে 1857 সালে সিপাই বিদ্রোহ বা রিভল্ট অফ 1857 এখানেও কিন্তু ভারতীয়রা পরাজিত হয়। সেই জন্য 1858 সাল থেকে এই যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই নামটাকে চেঞ্জ করে দেওয়া হয় ভাইসরয়। তাহলে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া লর্ড ক্যানিং উনি কিন্তু প্রথম ভাইসরয় হিসাবে নিযুক্ত হলেন, কারণ শুধুমাত্র নামটা চেঞ্জ করে দেওয়া হলো। লোক যিনি তিনি ছিলেন, শুধুমাত্র নামটা চেঞ্জ করে দিল। ফার্স্ট ভাইসরয় লর্ড ক্যানিং। তাহলে ফার্স্ট ভাইসরয় হচ্ছে লর্ড ক্যানিং, আর লাস্ট ভাইসরয় হচ্ছে লর্ড মাউন্ট ব্যাটেন, কারণ 1947 সালে শেষের দিকে এসেছিল। আর স্বাধীন ভারতের গভর্নর জেনারেল, আচ্ছা, ভারত যখন স্বাধীন হয়ে যায় তখন যিনি গভর্নর জেনারেল ছিলেন তিনি ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তাহলে স্বাধীন ভারতের প্রথম এবং শেষ যিনি গভর্নর জেনারেল ছিলেন তিনি ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। আর লাস্ট ব্রিটিশ গভর্নর ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। আচ্ছা, এখানে দুটো জিনিস বলে দিই কনসেপচুয়াল। একটা হচ্ছে যে ভাইসরয় আর সেক্রেটারি অফ, তার কারণ অনেক সময় সেক্রেটারি অফ স্টেট পাওয়া যেতে পারে। যেমন মতিলাল নেহেরু যখন 1928 সালে রিপোর্ট পেশ করেছিলেন ডোমিনিয়ন স্ট্যাটাসের জন্য, এই রিপোর্টটা পেশ করার জন্য কিন্তু সেক্রেটারি স্টেট যিনি ছিলেন বিরকেনহেড ছিলেন, তিনি সেক্রেটারি অফ স্টেট। তিনি কি করেছিলেন না, সেক্রেটারি অফ স্টেট ছিলেন, তিনিই বলেছিলেন যে ভারতীয় সংবিধান তৈরির জন্য একটা খসড়া তৈরি করতে, কারণ তিনি ভেবেছিলেন যে ভারতীয়রা কখনোই সংবিধান তৈরি করতে পারবে না, সেই জন্য তিনি বলেছিলেন। এবং সেই জন্যই মতিলাল নেহেরু রিপোর্টটা পেশ করেছিলেন 1928 সালে বিরকেনহেড। আর সেই জন্য বিরকেনহেড ছিলেন সেই সময় সেক্রেটারি অফ স্টেট। সেক্রেটারি অফ স্টেট আর ভাইসরয়ের মধ্যে পার্থক্য হলো, কারণ সেই সময় সেক্রেটারি অফ স্টেট ছিলেন 1928 সালে কে না, লর্ড বিরকেনহেড, আর ভাইসরয় ছিলেন লর্ড আরউইন। আচ্ছা, তাহলে লর্ড আরউইন যার টেনিওর হচ্ছে 1926 to 1931, লর্ড আরউইন হচ্ছে 1926 থেকে 31। এই সেক্রেটারি অফ স্টেট হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, অর্থাৎ মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট। আর ভাইসরয় হচ্ছে চিফ অফ মিলিটারি, অর্থাৎ ভারতের সমস্ত রকমের কাজের দায়িত্বই ভাইসরয়ের হাত দিয়ে করা হতো, আর সমস্ত রকমের আইন কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট বানাতো। আর এই ব্রিটিশ পার্লামেন্ট সেক্রেটারি অফ স্টেটের মাধ্যম দিয়ে ভাইসরয়ের সাহায্যে দেশে ইমপ্লিমেন্ট করতো, অর্থাৎ ভাইসরয় ইজ রেসপন্সিবল টু মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট,
Viceroy is responsible to Secretary of State, and Secretary of State responsible to member of মানে ব্রিটিশ পার্লামেন্ট। সুতরাং সেক্রেটারি অফ স্টেট হচ্ছে লটা তৈরি করে ব্রিটিশ পার্লামেন্ট থেকে তৈরি করে ভারতেতে ভাইসরয়ের মাধ্যমে অ্যাপ্লাই করতো। আজকে এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা এর পরের যে কনস্টিটিউশনের লগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।